আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সুস্থ আছো। আজকে আমি গত দিনে আমি প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে আলোচনা করেছি। আজকে আমি ধারাবাহিকভাবে সেই ধারাবাহিকতায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। এর আগে বলেছি টেন্স ইজ দ্য হার্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ। সো আর দেরি না করে আমরা আলোচনা শুরু করি। আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট শব্দের অর্থ তো তোমরা সবাই জানো, প্রেজেন্ট মানে বর্তমান, কন্টিনিউয়াস মানে কি চলমান, আর টেন্স মানে কাল। তাহলে বর্তমানে চলছে এমন কিছু বোঝাতে সেটাই হচ্ছে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বর্তমান চলছে, যেমন আই অ্যাম টিচিং, আমি শিক্ষা দিচ্ছি, চলছে কাজটা। হি ইজ গোয়িং টু স্কুল, সে বিদ্যালয়ে যাচ্ছে। চলমান বোঝাবে, এখানে কিন্তু কোনো সময়ের উল্লেখ থাকবে না। যদি সময়ের উল্লেখ থাকে তাহলে এটা কিন্তু অন্য টেন্সে চলে যাবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাবে। আর সময়ের উল্লেখ না থাকলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আমরা এই দুটো টেন্সের মধ্যে অনেক সময় কনফিউজড হয়ে যাই, তবে এটা সময় দেখে আমাদের বুঝে নিতে হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো সময়ের উল্লেখ থাকে না, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সময়ের উল্লেখ থাকে। তো যা হোক, এখানে আমি একটা সংজ্ঞা লিখছি, বর্তমানে চলছে এমন কিছু নির্দেশ করতে ভার্বের যে রূপ হয় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন আমরা এখানে দুটো বাক্য লিখছি যে আমরা নদীতে সাঁতার কাটিতেছি। একটা চিন্তা করো, কাটিতেছি চলছে, আমি আগামীকাল নাটোর যাইতেছি, ভবিষ্যতে সংগঠিত হতে যাচ্ছে। তার মানে বর্তমানে চলছে এবং ভবিষ্যতে সংগঠিত হতে যাচ্ছে এমন কিছু বোঝাতেই কিন্তু ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর একটা জিনিস লক্ষ্য করো, আমি এর আগের ক্লাসেও বলেছি, টেন্সের ক্লাসে আমরা 12টা টেন্স চিনতে গেলে, যেহেতু আমরা বাঙালি, সেহেতু বাঙালি কিছু মানে বাংলার কিছু সিম্বল আছে, ভার্বের ক্রিয়া শেষে কিছু যে সিম্বলগুলো আছে বাংলা ক্রিয়ার রূপ, সেগুলো দেখে কিন্তু আমাদের চিনে নিতে হবে 12টা টেন্স আলাদা আলাদা করে। যখন আমি একসঙ্গে সবগুলো টেন্স আমি এক্সারসাইজ করতে দেবো, বা কোনো শিক্ষার্থী যদি ট্রান্সলেট করতে চায় একটা প্যাসেজ ট্রান্সলেশন, তাহলে তাকে তো টেন্সগুলো চিনে চিনে তাকে ইয়ে করতে হবে। তাহলে এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, তেসি, কাটিতেছি, যাইতেছি, তাহলে শেষে দেখো আসলো কি তেসি, তেসি। তাহলে এখানে হলো বাংলা ক্রিয়া শেষে আমাদের কি আসে? তেসি, তেসো, তেসেন। এটা হলো আমাদের সাধু রূপ, এটা হচ্ছে সাধু রূপ। সাধু রূপ সবসময় আমাদের কি বড় হয়, ক্রিয়া রূপটা বড় হয়, কিন্তু চলিত রূপটা কি রূপটা ছোট হয়। যেমন স, স, সে, সেন, স, সে, সেন। তাহলে আমরা স, সে, সেন থাকতে পারে, বা তেসি, তেসো, তেসনও থাকতে পারে। সেটা দেখলে আমরা বুঝবো কি সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। তা বর্তমানে কোনো কাজ চলছে এরূপ বোঝাতে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আমরা একটু ট্রান্সলেট করে দেখি, ওই মানে আমরা। এখানে কিন্তু সাবজেক্টের পর কিন্তু এর আগে সাবজেক্টের পর বেস ফর্ম আসছে, ভার্বের মূল ফর্ম আসছে, কিন্তু এখানে সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব লাগে। অক্সিলারি ভার্ব কি জিনিস? যেমন তোমার বাবার কোনো কাজে বা তোমার মার কোনো কাজে তোমরা কি সাহায্য করো না? তার মানে তোমার হেল্পিং হিসেবে কাজ করো, তাই না? হেল্পার হিসেবে কাজ করো। তাহলে আমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু সাবজেক্টের পর এম ইজ আর বসে, এম ইজ আর বসে। আর একটা জিনিস মনে রাখবা, এই কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে কিন্তু আইএনজি যুক্ত হয় সাধারণত। তো এখানে সাবজেক্টের পর ওই এর সাথে আমরা আর ব্যবহার করব, ওই আর। আরেকটা জিনিস লক্ষ্য করো, এর আগের ক্লাসে বলেছে সাবজেক্ট লেখার পর আমরা শেষের দিক থেকে আমাদের চলে আসতে হয়, আর তার সাথে আমাদের মিলাতে হয়
আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশন, এই দুটো জিনিস কিন্তু অবশ্যই আমাদের মিলাতে হবে। উই আর সুইমিং, সুইমিং, উই আর সুইমিং, উই আর সুইমিং, আমরা সাঁতার কাটতেছি। কোথায় সাঁতার কাটতেছি? এখানে অ্যাডজান্ট আসবে, কারণ এখানে স্থান বোঝাচ্ছে। ইন দা রিভার, উই আর সুইমিং ইন দা রিভার, আমরা নদীতে সাঁতার কাটতেছি। এখানে ইন বসলো আর ইনের পরে কিন্তু দা বসে আর্টিকেল। পরেরটা পরের সেন্টেন্সের অনুবাদ হবে আই, আয়ের সাথে কিন্তু অলওয়েজ অ্যাম বসে, আয়ের সাথে অলওয়েজ অ্যাম বসে। যেমন সিঙ্গুলার হলে সেক্ষেত্রে আমাদের কিন্তু ইজ বসে, যেমন হি ইজ, করিম ইজ, ইট ইজ, কিন্তু দে এর সাথে আর বসে, দে আর, উই আর, ইউ আর, এর সাথে কিন্তু আমাদের আর বসে। তাহলে আয়ের সাথে কি বসে? আয়ের সাথে কিন্তু অ্যাম শব্দটাই, অ্যাম অক্সিলারি ভার্বটাই বসে। আই অ্যাম যাওয়ার ইংলিশ কি বলতো? গো, তাহলে গো এর সাথে কি করবো? আইএনজি, আই অ্যাম গোয়িং টু নাটোর, আই এম গোয়িং টু নাটোর। আগামীকাল, আগামীকাল ইংলিশ কি? টুমরো, আগামীকাল নাটোর যাচ্ছে, তাহলে ভবিষ্যৎ সংঘটিত হতে যাচ্ছে, এটাও কিন্তু আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে আমরা মোটামুটি গঠনটা পেয়ে গেছি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা গঠন কি পেলাম? সাবজেক্ট, সাবজেক্টের পর এম ইজ আর বসে, ভার্বের সাথে আইএনজি বসে, ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ গঠন। আমরা এখানেও 5টা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, তারপরে আমাদের প্যাসিভ আছে। কিন্তু প্রথমে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ এবং প্যাসিভ, এগুলো নিয়ে আমরা এখন বিস্তারিত জানব। তাহলে আমরা গঠন পেয়ে গেলাম। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন সাবজেক্ট প্লাস এম ইজ আর, ভার্ব প্লাস আইএনজি। অ্যাফার্মেটিভের গঠন 1 নম্বর অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ, তাহলে এর গঠন কি আসলো? প্রথমে সাবজেক্ট প্লাস এম অবলিক ইজ আর, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, এক্সটেনশন। তাহলে এক্সটেনশনের মধ্যে কি থাকে? অ্যাডভার্ব এন্ড অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকে। তাহলে আমাদের এক্সটেনশনের কি থাকে? আমাদের অ্যাডভার্ব এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকে, সরি অ্যাডজান্টে থাকে। আর এক্সটেনশনে থাকে আমাদের, এক্সটেনশনের মধ্যে এর আগে আমরা জেনেছি কি বাকি দুটো অংশ, একটা সাবজেক্ট আর প্রিডিকেট। প্রিডিকেট টেন্স থাকে ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডজান্ট, কিন্তু এক্সটেনশনে থাকে অবজেক্ট, কমপ্লিমেন্ট অ্যান্ড অ্যাডজান্ট। ওকে, তাহলে আমরা একটু আলোচনায় যাই। তারা এখন মাঠে খেলিতেছে, তারা এখন মাঠে খেলিতেছে। এখানে কিন্তু দেখো খেলার কাজটা কিন্তু চলছে, তারা কিন্তু বাড়ি আসেনি, কিন্তু কতক্ষণ খেলছে এখানে কিন্তু বলা নাই। তাহলে কি হবে আমাদের? দে আর প্লেয়িং, they are playing in the field, FILD, field, they are playing in the field now। একটা বিষয় তোমাদের বলি আমি, যেমন আমাদের যখন হয়তো জ্বর আসতো ছোটোবেলা বা এখনও আসে, তখন আমরা কি করি? ওই বাচ্চাদের মাথায় হাত দিই, হাত দিয়ে আমরা বোঝার চেষ্টা করি কি তাপমাত্রাটা কেমন আছে। তার মানে এটা একটা জাস্ট প্রাইমারি মানে অবস্থা বোঝার জন্য আমরা এই কাজটা করে থাকি। তেমনি ইংরেজিতেই যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমি বলেছি সিম্বলগুলো, যেমন এভরিডে, নর্মালি, অকেশনালি, সামটাইমস,
এই চিহ্নগুলো শান্ত থাকলে সেটা আমরা ধরে নেব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অনুরূপভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চলমান কিছু ওয়ার্ড আছে যেগুলো নাও, অ্যাট দিস মোমেন্ট, গ্র্যাজুয়ালি, অ্যাট দিস মোমেন্ট, গ্র্যাজুয়ালি, অফ অ্যান্ড অফ, অন অ্যান্ড অন, এই চিহ্নগুলো সাধারণত ইয়ার আফটার ইয়ার এগুলো যদি থাকে তাহলে আমরা ধরে নেব এটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন অনুসারে কিন্তু আমরা করব। বুঝতে পেরেছো? তাহলে এই সিম্বলগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এই জন্য নাও এখানে শব্দ আছে, দেখো একটা, এই নাও দেখে কিন্তু আমরা বুঝবো এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমরা আরেকটা বলতে পারি কি হি ইজ বিকামিং ফ্যাট গ্র্যাজুয়ালি, সে আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে। তার মোটা হওয়ার কাজটা তার চলছে, হয়তো সে একসময় পাতলা ছিল কিন্তু যে কোনো কারণবশত সে আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে। কারণ ওটা সে বিষয়টা হলো মোটা হওয়ার বিষয়টা তার হলো কি এখানে চলমান। তা এগুলো এটা হচ্ছে আমাদের এই গঠন অনুসারে আমি দুটো এখানে উদাহরণ দিলাম। এইভাবে এই অনুসারে তোমরা হাজার হাজার বাক্য অ্যাফার্মেটিভে তৈরি করতে পারবে, তাতে কোনো সন্দেহ নাই। তাহলে এখানে তোমরা কী লক্ষ্য রাখবে, বাংলা ক্রিয়ার রূপটা লাগবে মনে রাখবে, আর হচ্ছে আমাদের ইংলিশের কিছু সিম্বল আছে, নাও, অ্যাট দিস মোমেন্ট, ও যে বললাম তো, ইয়ার আফটার ইয়ার, এই চিহ্নগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো যাই হোক, আমরা পরের স্ট্রাকচারে আসি। পরের স্ট্রাকচার বুঝতে পারছো নিশ্চয়, অ্যাফার্মেটিভ পরে নেগেটিভ আসে। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা এখন অ্যাফার্মেটিভ পরে আমরা যাব 2 নম্বর নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভের গঠন কি? এখানে কিন্তু অত্যন্ত এই বিষয়টা সহজ, কারণ নেগেটিভ করতে হলে সাবজেক্ট বসে, সাবজেক্টের পর এম ইজ আর বসে, তারপরে কিন্তু আমার নট ব্যবহার করতে হয়, তারপর ভার্বের সাথে আমাদের আইএনজি যুক্ত করতে হয়, তারপরে এক্সটেনশন। এই হলো গঠন। আমি এখানে লিখে দিচ্ছি সাবজেক্ট, তারপরে এম ইজ আর প্লাস নট প্লাস ভার প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। এটা হচ্ছে আমাদের নেগেটিভ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভের স্ট্রাকচার। তো এই অনুসারে আমরা হাজার হাজার বাক্য লিখতে পারি। যেমন আমি বলতে পারি কি আই অ্যাম নট রিডিং আ বুক নাও, আমি এখন একটা বই পড়িতেছি না, পড়ছি না। তাহলে আমাদের দেখো এখানে এম এর পরে নট আসলো, এই যে নট, তারপরে ভার প্লাস আইএনজি আসলো, এখানে ভার প্লাস আইএনজি আসলো, তারপরে এক্সটেনশন চলে আসলো, এখানে এক্সটেনশন চলে আসলো। এটা হলো সাবজেক্ট গেল, এটা অক্সিলারি ভার্ব, এটা নট বসলো, তাই না? এটা মূল ভার্বের সাথে আইএনজি, প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যুক্ত হলো। এ ধরনের আরও আমরা বাক্য লিখতে পারি, যেমন দে আর নট গোয়িং টু মার্কেট, তারা বাজারে যাচ্ছে না। দে আর নট গোয়িং টু মার্কেট, তারা বাজারে যাচ্ছে না। এটা নাবোধক একটা বাক্য এবং সেটা চলমান, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তবে এখানে আরেকটা বিষয় আর্টিকেলে ব্যবহার একটু তোমাদের এই ভাঙে বলি, সেটা হলো আমাদের যেগুলো পাবলিক প্লেস, সেগুলোর পূর্বে আমাদের সাধারণত আর্টিকেল ব্যবহার হয় না। যেমন হসপিটাল, যেমন স্কুলটা একটা পাবলিক প্লেস, মার্কেটটাও একটা পাবলিক প্লেস। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, যে উদ্দেশ্যে ওই প্রতিষ্ঠানটা নির্মিত হয়েছে সে উদ্দেশ্যে না গিয়ে আমি আমার বন্ধুর সাথে দেখা করতে গেলাম, হয়তো আমার বন্ধু ওখানে চাকরি করে বা আমার বাবা ওখানে চাকরি করে, আমি দেখা করতে গেলাম, তাহলে সেক্ষেত্রে কিন্তু আর্টিকেল বসতে পারে, তাই না? তো যাই হোক, ওটা আর্টিকেল চ্যাপ্টারে আলোচ্য বিষয়। তাহলে আমরা এখানে বুঝলাম, এটার ক্ষেত্রে দেখো অ্যানালাইসিস করি, এটা সাবজেক্ট, এটা হলো অক্সিলারি ভার্ব,
এখানে নট বসলো, এটা মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত বসে গেল, এটা হলো এখানে এক্সটেনশন বসে গেল। এখানে কিন্তু এটা কিন্তু অবজেক্ট না, এটা হলো অ্যাডজান্ট, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। টু মার্কেট, কোথায় যাচ্ছে? বাজারে যাচ্ছি। আমি বারবার রিভিউ করছি, কারণ যাতে তোমাদের মেমোরিতে এগুলো গেঁথে যায়। কারণ আমাদের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, পার্টস অফ সেন্টেন্স এগুলো আমাদের অলওয়েজ মাথায় রাখতে হয়। তো যা হোক শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই যে নেগেটিভ এর গঠন প্লাস কিছু উদাহরণ দিলাম, এর মাধ্যমে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নেগেটিভ স্ট্রাকচার কী হয় এবং তার বাক্যগুলোই বা কী ধরনের হয়, সেন্টেন্সগুলোই বা কী ধরনের হয়। তো এবার আমরা যাব ইন্টারোগেটিভ। এবার যাবো আমরা ইন্টারোগেটিভ। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স তো তোমরা জেনে গেছো এর আগে সেন্টেন্স চ্যাপ্টারে, কি যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ধরনের হতে পারে, সেটা হচ্ছে একটা ডাবলএস কোশ্চেনের মাধ্যমে আর একটা অক্সিলারি ভার্বের মাধ্যমে। তো এখানে আমরা ডাবলএস কোশ্চেনের মাধ্যমে আমরা যা উদাহরণ আমি হয়তো দেবো না, কারণ এর আগে দিয়েছি, শুধু আমরা অক্সিলারি ভার্বের মাধ্যমে আমরা এখানে উদাহরণ দেব। তো 3 নাম্বার হচ্ছে আমাদের এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভের স্ট্রাকচার, ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভের স্ট্রাকচার হচ্ছে, এর আগে জানো কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাদের ইন্টারোগেটিভে অক্সিলারি ভার্ব হিসেবে ডু ডাস চলে আসছে সামনে, এখানেও সামনে চলে আসবে, সেক্ষেত্রে এম ইস আর। তাহলে শুরুতে আমরা লিখব কি এম ইস আর, এম ইস আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি। কন্টিনিউয়াস মানে আইএনজি, এটা তোমাদের মনে রাখতে হবে, কিন্তু কন্টিনিউয়াস মানে হচ্ছে আইএনজি যুক্ত করতে হবে। ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন আমরা বলতে পারি, এক্সটেনশন। বুঝতে পেরেছো? তাহলে আমরা একটা উদাহরণ দিই, তাহলে যেমন ইজ হি রিডিং আ বুক নাও। আমরা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে এই কোশ্চেন মার্কটা অবশ্যই আমরা দেব। সে কি একটি বই এখন পড়িতেছে, তার মানে কি পড়া কাজটা এখন চলছে, কিন্তু সেটা জিজ্ঞেস করা হচ্ছে। আমি হয়তো বাসায় ঢুকে দেখলাম কি আবদুল্লাহ কি করছে, তখন হয়তো ওর মা বললো কি আবদুল্লাহ পড়িতে, আমি হয়তো জিজ্ঞেস করলাম কি আবদুল্লাহ কি করতেছে, তাহলে ওর মা হয়তো প্রশ্ন উত্তর দিল কি আবদুল্লাহ এখন পড়িতেছে। তার মানে কি এটা একটা প্রশ্নবোধক বাক্য হয়ে গেল। আবদুল্লাহ কি করিতেছে, আবদুল্লাহ এখন কি করিতেছে, তার আবদুল্লাহ এখন পড়িতেছে, তার পড়া কাজটা চলছে এবং এখানে প্রশ্ন জিজ্ঞাসা করাও কিন্তু হয়ে গেল। তো যা হোক, এটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্বটা আগে চলে আসলো, এদের সাবজেক্ট। এটা সাবজেক্ট কীভাবে পাওয়া যায় সেটা আমরা জানাচ্ছি। ভার্বকে হু দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হলো সাবজেক্ট। হোয়াট বা হোম দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা অবজেক্ট। হাউ, হোয়ার, হোয়েন দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাডজান্ট। আর প্রিডিকেট স্থানীয় যে ওয়ার্ড বা ফ্রেজ যখন সাবজেক্টে পরিপূরক হয় তখন হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্টে পরিপূরক হলো অবজেক্ট কমপ্লিমেন্ট। যা হোক, এরপরে আমরা বলতে পারি কি আর দে সুইমিং ইন দ্য রিভার, তারা কি নদীতে সাঁতার কাটতেছে, জিজ্ঞেস করা হচ্ছে কি তারা কি নদীতে সাঁতার কাটছে। আমি জিজ্ঞেস করছি কি তারা কি নদীতে সাঁতার কাটতেছে, হ্যাঁ তারা নদীতে সাঁতার কাটতেছে। তো এক্ষেত্রে আমি বলছি কি এটার উত্তর যখন আমরা লিখবো তখন কি ইয়েস নো দিয়ে উত্তর করতে হয়। ইয়েস দে আর সুইমিং ইন দ্য রিভার, অ্যান্সার চলে আসলো। তাহলে আমরা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে তার অ্যান্সারটা অবশ্যই ইয়েস নো দিয়ে আমরা অ্যান্সারটা করব। তাহলে ঠিক আছে ডিয়ার লার্নার্স, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভের স্ট্রাকচার এবং তার কাঠামো সম্পর্কে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা এরপরে আমরা
যাব ইন্টারোগেটিভ পেপার। আরেকটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ। নেগেটিভ এবং ইন্টারোগেটিভ। তো নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করতে গেলে আমাদের করতে হয় কি, আগে অ্যামিসারটা চলে আসে, তারপরে আমরা সাবজেক্ট লিখি, তারপরে আমরা নট লিখি, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করি। তো যাই হোক আমরা স্ট্রাকচার চলে আসি, তাহলে এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। এখানে বসে গেল। যেমন আমি বলতে পারি কি, ইজ হি নট কুকিং রাইস। ইজ হি নট কুকিং রাইস, সে কি ভাত রান্না করছে না? সরি, এটা হবে 4 নম্বর, সেটা নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ। নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ, নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ কিন্তু এটা। আচ্ছা, যা হোক, এরপর আমরা লিখতে পারি কি, আর দে নট গোয়িং দেয়ার। এখানে দেখো, এটা নেগেটিভ হলো এবং ইন্টারোগেটিভ হলো। আর দে নট গোয়িং দেয়ার, তারা কি সেখানে যাচ্ছে না? মানে আমি কি প্রশ্ন করলাম এবং নাবাদক কথাটাও এখানে তুলে ধরলাম, তারা কি সেখানে যাচ্ছে না? যেমন আমরা যখন ট্রান্সফরমেশন করব অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, তখন আমরা অর্থের ঠিক রেখে, বা ইন্টারোগেটিভ যখন আমরা করি ট্রান্সফরমেশনে, তখন অবশ্যই আমাদের অর্থের মিনিং যে ঠিক রেখে কিন্তু আমাদের নেগেটিভ করতে হয়। যেমন আমি বলি হি ইজ এ গুড স্টুডেন্ট, হি ইজ নট আ ব্যাড স্টুডেন্ট, সেটা ট্রান্সফরমেশনের ক্ষেত্রে, কিন্তু এই ক্ষেত্রে আমরা সরাসরি নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ ইন্টারোগেটিভ হবে। তো যা হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এটাও বুঝতে পেরেছো তোমরা। এটা আমার মনে হয় যে একটা স্ট্রাকচার বুঝলে হয়তো অনেকটা হয়ে যায়। তারপরে তোমাদের সুবিধার্থে কিন্তু আমি সবগুলো স্ট্রাকচারই আলোচনা করছি। যাই হোক, এরপরে আমরা আসবো, নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে গেল। এবার সর্বশেষ যে বিষয়টা, সেটা হচ্ছে প্যাসিভের স্ট্রাকচার। তো প্যাসিভের ক্ষেত্রে এর আগের ক্লাসে আমি বলেছি বি ভার্ব, হাউ মেনি বি ভার্বস আর দেয়ার ইন ইংলিশ গ্রামার। তো তোমরা জানো কি বি ভার্ব হলো 8টা। সেটা হলো কি, অ্যাম ইজ আর ওয়াস ওয়ার বি বিং বিন বি। প্যাসিভ বাক্যে অবশ্যই বি ভার্ব লাগবে। যেমন ইনডিফিনিট টেন্সে অ্যাম ইজ আর, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, আর পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াস ওয়ার, যে কোনো পারফেক্ট টেন্সে বিন, আর যে কোনো কন্টিনিউয়াস টেন্সে কিন্তু অবশ্যই বিং লাগবে। আর মডেল ভার্বের সাথে সাথে বি যুক্ত হয়। এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম হয়, এটা তোমরা জানো। আর এই ক্লাসটা বুঝতে হলে আগের ক্লাসটা অবশ্যই তোমাকে দেখতে হবে, কারণ ওখানে এটা বিস্তারিত আলোচনা করা আছে। তাহলে আমরা এবার যাব প্যাসিভ। প্যাসিভ, তো প্যাসিভ মানে তো বুঝতে পারছো, নিষ্ক্রিয়। কর্তা যখন সক্রিয় থাকে তখন বাক্যটা অ্যাক্টিভ হয়, আর কর্তা যখন নিষ্ক্রিয় থাকে, কর্মেরই প্রাধান্য থাকে, তখন বাক্যটা প্যাসিভ হয়। যেমন আগে উদাহরণটা আমরা লিখি, তাহলে এক্ষেত্রে আমরা সাবজেক্টটা আমাদের অবজেক্ট হয়ে যায়, অর্থাৎ অবজেক্ট যেটা থাকে সেটা সাবজেক্ট হয়ে যায়। যেমন আমি তাহলে ঠিক আছে, সাবজেক্টই আমি লিখলাম এখানে, প্লাস অ্যাম বিং, ইজ বিং, আর বিং। এই যে বললাম, এটা হচ্ছে বি ভার্ব। বি ভার্বে পরে কিন্তু সর্বদাই ভার্বের 3 নম্বর ফর্ম বসে, V3 প্লাস এক্সটেনশন। এটা হচ্ছে আমাদের প্যাসিভের গঠন। তাহলে আমি যদি বলি কি এখানে ইংরেজি পড়ানো হচ্ছে, তাহলে পড়ানোর কাজটা চলছে, কিন্তু কে পড়াচ্ছে? তাসিরউদ্দিন স্যার পড়াচ্ছে না অন্য কোনো স্যার পড়াচ্ছে, এটা কিন্তু বলা নাই। অর্থাৎ বাক্যটা হলো প্যাসিভ। তাহলে প্যাসিভের ক্ষেত্রে কি করব,
আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করব, কি পড়ানো হচ্ছে বা কাকে দিয়ে প্রশ্ন করব, হোম দিয়ে প্রশ্ন করব, তাহলে আমরা যে উত্তরটা পাবো সেটাই আমরা সাবজেক্টে ঘরে লিখব। তো যা হোক, আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন ইংলিশ ইজ বিং taught here। এখানে ইংরেজি পড়ানো হচ্ছে। এই যে বি ভার্ব আসলো, দেখো এই বি ভার্বের পরে কিন্তু যে ভি3 হয়ে গেছে, এটা বি ভার্ব। এই বি ভার্বের পরে ভি3 হয়ে গেছে, এটা হলো অ্যাডভার্ব। হেয়ারটা হলো অ্যাডভার্ব, মানে স্থান বোঝাচ্ছে এখানে, তাই না? সেন্টেন্সকে যদি অ্যানালাইসিস করি, এটা হচ্ছে অবজেক্ট, অর্থাৎ অবজেক্ট ছিল সেটা এখন বর্তমানে সাবজেক্টের ঘরে বসছে, কর্তার ঘরে চলে আসছে। তো যাই হোক, আরেকটা উদাহরণ দিই, যেমন রাইস ইজ বিং কুকড হেয়ার। এখানে কি ভাত রান্না করা হচ্ছে? কিন্তু ভাতটা আসলে কে রান্না করছে? মা রান্না করছে, না ভাবি রান্না করছে, না বোন রান্না করছে, না খালা রান্না করছে, না ফুপু রান্না করছে? কিন্তু এখানে বলা নাই, কিন্তু কাজটা চলছে, কিন্তু কথা এখানে সক্রিয় নয়, অতএব বাক্যটা এখানে প্যাসিভ। যেমন এখানে বিভার বসে গেল, বিভার বসলো, এটা হলো ভি3 বসে গেল, এক্সটেনশন। তো যাই হোক, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এই প্যাসিভ বাক্য সম্পর্কে বুঝতে পেরেছো। এখন আমরা আরও কিছু একটা বিষয় নিয়ে আমি কথা বলবো তোমাদের সাথে, সেটা হচ্ছে কিছু কিছু সেন্টেন্স আছে সেগুলো বাংলায় দেখতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো, কিন্তু অনুবাদ করার সময় সেটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন অনুসারে করতে হয়। তো এই ধরনের কিছু ভার্ব আছে, যেমন আমি কয়েকটা ভার্ব বলছি, যেমন আন্ডারস্ট্যান্ড, লাইক, ডিসলাইক, স্মেল, ফিল, লিভ, এটসেট্রা। এই মোটামুটি 21টা-22টা ভার্ব আছে, আমার বইয়ে উল্লেখ করা আছে ভার্বগুলো। এই ভার্বগুলোর সাথে এই ভার্বগুলো থাকলে সেগুলো কন্টিনিউয়াস করার কোনো দরকার হয় না, কারণ এগুলোর দ্বারা চলমান কিছু নির্দেশ করে, এই জন্য এই আইনজি যুক্ত করা দরকার না। যেমন আমি যদি বলি সে আমাকে অনুভব করিতেছে, আমি যদি বলি কি সে আমাকে অনুভব করিতেছে, দেখো এখানে তেসি কিন্তু আছে। এই তেসি দেখে কিন্তু অনেকে আমরা ভুল করে ফেলবো কি হি ইজ ফিলিং মি, হি ইজ ফিলিং মি, কিন্তু আসলে সেটা হবে না। এখানে হবে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন অনুসারে, তাহলে হি ফিলস মি, ফিলস মি, সে আমাকে অনুভব করতেছে। আমরা রাজশাহীতে বসবাস করিতেছি, তাহলে দেখো এখানেও তেসি আছে, বসবাস করা কাজটা কিন্তু চলমান, এমনিতেই চলমান, এই জন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন অনুসারে করার কোনো দরকার নেই। এটা আমরা সবসময় কী করব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন অনুসারে করব। তাহলে উই লিভ ইন রাজশাহী, উই লিভ ইন রাজশাহী, আমরা রাজশাহীতে বসবাস করিতেছি। এরকম কিছু ভার্ব আছে, এগুলো কন্টিনিউয়াস করার দরকার নাই। আর আরেকটা বিষয় বলি, যেমন আমি একটা শব্দ তোমাদের এখানে ওই এর আগে দেখো একটা শব্দ সুইম লিখছিলাম আমি, দেখো কিছু আইনজি যুক্ত করার নিয়ম আছে। দেখো সুইমের আগে এটা কি, এটা কনসোনেন্ট, তোমরা তো চেনো ভাওয়েল 5টা, এই, ই, আই, ও, ইউ, এই 5টা হচ্ছে ভাওয়েল, আর বাকিগুলো কনসোনেন্ট। তাহলে এই দেখো এটা কনসোনেন্ট আছে, কনসোনেন্ট রাখে কিন্তু এই যে ভাওয়েল আছে, কনসোনেন্টটা কিন্তু আইটা কিন্তু ভাওয়েল আছে, যদি থাকে তাহলে আমাদের ডাবল হয়ে যায় আইনজি যুক্ত করা, সুইমিং। যেমন রান, দেখো ভাওয়েল আছে, এটা কনসোনেন্ট কিন্তু এর আগে কিন্তু ভাওয়েল, যেমন রানিং, এগুলো আইনজি যুক্ত করা কিছু। তবে আমি বলি যেমন সি, যেমন আমি একটি পাখি দেখেছি, আই সি এ বার্ড, এটা কিন্তু কন্টিনিউয়াস হবে না, ইনডিপেন্ডেন্ট। কিন্তু আমি যে বলি আমি একটি পাখি দেখছি, তো দেখছি, তো সেক্ষেত্রে কিন্তু আমি কিন্তু আবার আইনজি যুক্ত করতে পারবো। তো এই ক্ষেত্রে আইনজি যখন ডাবল ই থাকে তখন এর সাথে আইন যুক্ত করলে ওটা থেকে যায় কিন্তু
সিং, যেমন অ্যাগ্রি, এটা যুক্ত করতে গেলে অ্যাগ্রিং হয়ে যাবে, অ্যাগ্রিং। আরও কিছু আইনজি যুক্ত করার নিয়ম আছে, যেমন ডাই, এই ডাইয়ের সাথে যুক্ত করে যে আই শব্দ যদি থাকে তাহলে সে ওয়াই পরিণত হয়ে যায়। যদি আই থাকে, যেমন ডাইং, ডাইং মানে মুমূর্ষ, যেমন টাই, টাইং। আই যুক্ত থাকলে তার সাথে আইন যুক্ত করার সময় সেটা অবশ্যই ওয়াই হয়ে যায়। এটা আমাদের কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু কিছু কিছু আছে, যেমন যদি সেক্ষেত্রে স্ট্রিচ পড়ে, এক্ষেত্রে অবশ্য সরাসরি আমাদের যুক্ত হয়ে যায়। যেমন ভিজিট একটা শব্দ, আমি বললাম ভিজিট, দেখো এটা স্ট্রিচ চাপ পড়ছে, VISIT, ভিজিট। এখানেও কিন্তু দেখো ভাওয়াল আছে, কিন্তু এখানে একটা চাপ পড়ছে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা একটাই কিন্তু কনসোনেন্ট বসাবো, ভিজিটিং, সরি ভিজিটিং। তো এগুলো কিছু আমি আইএনজি যুক্ত করার আমি কিছু নিয়মগুলো কিছু আলোচনা করলাম। এগুলো তোমাদের অবশ্যই কাজে দিবে, কারণ আমরা অনেক সময় লিখতে যা কনফিউজড হয়ে যাই, কি আমি ডাবল করব না সিঙ্গেল করব, তা না এমন সময় এই ধরনের হয়ে যায় না আমাদের। তো এটাকে, এই কনফিউজটা দূর করার জন্য আমি এটা কিছুটা আলোচনা করলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে আমার বিনীত রিকোয়েস্ট, আমার ক্লাসে যদি কোনো তোমরা ভুল ত্রুটি বা ত্রুটি বিচ্যুতি বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা। আর আমার ক্লাসগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলকে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আবারও তোমাদেরকে সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।